তুই শুধু আমার উন্মাদনা পর্ব সংখ্যা 17। সূর্যের আলো জানালার ফাঁক গলে সিমির মুখে পড়তেই সিমির মুখ কুঁচকে গেল। হাত দিয়ে মুখ ঢেকে রাখার চেষ্টা করছে, শান্তি পাচ্ছে না। না পেরে বালিশ দিয়ে মুখে শুয়ে পড়ল। ঠিক তখনই তীব্র শব্দে ফোনের অ্যালার্ম বেজে ওঠে। রাগে ফোনটা ভাঙতে ইচ্ছে করছে, কিন্তু নতুন ফোন দেখে মায়া হচ্ছে। হাতড়িয়ে হাতড়িয়ে ফোন হাতে নিয়ে চোখ পিটপিট করে তাকিয়ে দেখল ফোন দিয়েছে, অ্যালার্ম না। সিমি নাম্বারটা চেনে না, কারো আননোন নাম্বার। উঠে বসে রিসিভ করলো। কিছু বলবে ওই পাশ থেকে নিশান বলল, তৈরি হয়ে থাকি, সন্ধ্যার পরে লং ড্রাইভে যাব বলেই কল কেটে দিল। সিমি কান থেকে ফোন নামিয়ে ফোনের দিকে চুপচাপ তাকিয়ে রইল। মানে দিল আর কেটে দিল। রেডি থাকতে বলল। ধুর। সিমি সময়ের দিকে তাকিয়ে দেখলো দুপুর 12টা বাজে। আল্লাহ, ও এতক্ষণ ঘুমায় কিভাবে ভাবতেই পারল না। দ্রুত বেড থেকে নেমে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে চুলগুলো আঁচড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো রোজিনা, কিয়া, মেহেরিমা ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে। সিমি গিয়ে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে বলল, কি গল্প হচ্ছে তোমাদের? জিহানকে বিয়ে দেবো, তাই মেয়ে খোঁজা নিয়ে কথা হচ্ছে। সিমি লাফ দিয়ে উঠে বসে সিরিয়াসভাবে বলল, ফুপি, মেয়ে তো আমাদের বাড়িতেই আছে। মেহেরিমা, রোজিনা, কিয়া ভুরু কুচকে সিমির দিকে তাকালো। মেহেরিমা বলল, বাড়িতে মেয়ে আছে মানে? সিমি ফিসফিস করে বলল, আমাদের সামিয়া। সামিয়ার সাথে কিন্তু জিহান ভাইয়াকে হেব্বি মানাবে। মেহেরিমা একটু ভেবে বলল, সামিয়াকে আমারও পছন্দ, কিন্তু কথা হচ্ছে ও রাজি হবে তো? সিমি ভাব নিয়ে বলল, শুধু তুমি রাজি হও, বাকিটা আমি দেখে নেব। মেহেরিমা হেসে বলল, আচ্ছা, রাজি হলাম। আম্মু ক্ষুধা লেগেছে। মেয়ের কথা শুনে রোজিনা কিচেন থেকে দুটো রুটি, আলু ভাজা নিয়ে আসলো। নিজ হাতে সিমিকে খাইয়ে দিতে দিতে বলল, আম্মু তুমি ঠিক আছো তো? হ্যাঁ, একদম ঠিক। রোজিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু কথা বলি তোমাকে। আগে আমি মনে করতাম নিশান তোমার উপযোগী না, জোর করে তোমাকে বিয়ে করেছে। তাকে আমি আমার নিজের ছেলে হিসাবেই মানি। এই না যে আমি তাকে ঘৃণা করি, ভালোবাসি নিজের ছেলের মতো। পছন্দ না করারও কারণ অনেক। কারণ ও তোমাকে অত্যাচার করে, তোমার কষ্ট সহ্য হতো না, তাই তোমার উপযোগী মনে করতাম না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের ভাবনারও পরিবর্তন হয়। আমি বলি, নিশান তোমাকে ওর নিজের থেকেও বেশি ভালোবাসে আম্মু। তুমি নিশানকে কখনো কোনো কষ্ট দিও না। ও তোমার জন্য তার মা বাবার সাথেও ঝামেলা করে। মানে পুরো পৃথিবী একদিকে, তুমি একদিকে। তুমি ভাবছো এগুলো কেন বলছি? কারণ এই কথাগুলো তোমার জানা উচিত। আমি তোমাকে বলছি যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। যেই সিদ্ধান্ত নেবে ভেবেচিন্তে নেবে। রোজিনার প্রতিটা কথা সিমি মন দিয়ে শুনল। এইগুলো সে কালকেই বুঝতে পেরেছিল। সিমি বলল, হ্যাঁ। রোজিনা সিমিকে সব খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। সিমি সোফায় বসে ফোন স্ক্রল করতে লাগলো। কিয়াকে উদ্দেশ্য করে বলল, ছোট আম্মু, যারারা কোথায়? ওরা লাইব্রেরিতে গিয়েছে। তোকেও নিয়ে যেত, কিন্তু তুই তো ঘুমিয়েছিলিস। সিমি ভুরু কুচকে বলল, ভণ্ডামি বাদ দিয়ে এখন লাইব্রেরিতে পড়তে গিয়েছে? কিয়া হেসে বলল, হয়তো। আচ্ছা তুই থাক, দুপুরে খাবারের আয়োজন করতে হবে। বলে কিয়া উঠে কিচেনের দিকে গেল। সিমি ওইখানে শুয়ে শুয়ে ফোন স্ক্রল করতে লাগলো। তার মধ্যে লক্ষ্য করলো বাড়ির সবাই আছে, বড় আম্মু আর মিষ্টি নেই। সিমি সেদিকে তেমন একটা পাত্তা দিল না, নিজের মতো ফোন স্ক্রল করতে লাগলো। ঠিক সেই সময় মিষ্টি নিচে নামলো রেডি হয়ে, হয়তো কোথাও যাচ্ছে। সিমি আর চোখে তাকালো। মিষ্টি মুখ গম্ভীর করে বের হয়ে গেল। যাওয়ার সময় সিমিকে ক্রস করতে হয়েছে। সিমি লক্ষ্য করলো মিষ্টির গাল লাল। ব্লাশ করেছে নাকি? মাথা ঘামালো না বেশি। যে যা পারে করুক, তাতে তার সমস্যা কি? রাত 7:40। সিমি রেডি হয়ে নিজের রুমে বসে আছে। সে একটা লং কালো গাউন পরেছে, চুলগুলো পাঁচ ক্লিপ দিয়ে আটকে রেখেছে। মুখে হালকা প্রসাধনী, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল। যারা সিমিকে দেখে বলল, ভাবিজান, কোথাও যাওয়া হবে নাকি? সিমি ঠোঁট ফুলিয়ে বলল, তোর ওই ভাই আমাকে বলেছে রেডি হয়ে থাকতে, আবার না থাকলে আগের মতো যদি এসে মারে। সামিয়া মুচকি হেসে বলল, ইয়ে মানে বিদেশি কুত্তার প্রতি কি মন গলেছে আমাদের সিমির? সিমি লজ্জায় মাথা নুইয়ে নিল। রাত্রে হাসতে হাসতে বলল, লজ্জা পাচ্ছে তার মানে গলেছে? আহা, কি শুনাইলি রে সিমি। যারা চিল্লিয়ে সিমিকে জড়িয়ে ধরে, কনফার্ম আমার ভাবি হয়ে গেলি। সিমি যারাকে সরিয়ে দিয়ে বলে,
সরবেরি, তোর ভাইকে আমি বিদেশি কুত্তা হিসেবেই মানি, স্বামী বাক মানব না। সামিয়া ভাব নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। কত কি যে দেখবো শুনবো, শুধু সময়েরই অপেক্ষা। সিমি চোখ ছোট ছোট করে সামিয়ার দিকে তাকিয়ে বলল, তোর মাথা আর মুন্ডু বেদব মাইয়া। সিমির কথা শেষ হতেই ভেসে এলো পুরুষ নালীর কণ্ঠ, ইস্যু দ্রুত বাহিরে বের হ। সিমি ওদের তিনজনের দিকে তাকিয়ে বলল, দোয়া করিস যেন বেঁচে ফিরি, সিংহের সাথে যাচ্ছি। বলে সিমি বেরিয়ে গেল। নিশান সিমির ডান হাত চেপে ধরে বাড়ি থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে থাকা কেউ কোনো প্রশ্ন করলো না। নিশান সিমিকে বাইকের সামনে আনলো, নিজে বাইকের উপর বসলো। সিমি বলল, আমরা বাইকে করে যাব? নিশান কোনো জবাব দিল না, উল্টো সিমিকে বাইকের সামনে তুলে নিল। সিমি ভয়ে নিশানকে জড়িয়ে ধরল। নিশান কিছু না বলে সিমিকে ওইভাবে নিয়েই রওনা দিল অজানা গন্তব্যের দিকে। সিমি নিশানকে শক্ত করে আঁকড়ে ধরে আছে, তার ভয় করছে যদি পড়ে যায়। নিশান একদম শহরের বাইরে নির্জন এলাকায় চলে আসলো। সিমি প্রশ্ন করলো, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? নিশান স্লো ভয়েসে সিমির কানের কাছে মুখ নিয়ে বলল, যখন মনে হবে থামা লাগবে তখন থেমে যাব। নিশানের গরম নিঃশ্বাস সিমির কানের গলায় পড়তেই সিমি কেঁপে উঠল। বুকের ভেতর যেন কেউ হাতের পিটাচ্ছে। সিমির মাথায় শয়তানি বুদ্ধিরা খেলা করছে। এক হাত দিয়ে নিশানকে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে নিশানের খালি বুকে আঁকিবুকি করতে লাগলো। নিশান কিছুই বলল না, চুপচাপ বাইক চালাচ্ছে। সিমি এবার একটু বেশি করলো। নিশানের উঁচু হয়ে থাকা অ্যাডামস অ্যাপেলে শব্দ করে চুমু দিল, যেটাতে নিশান একদম শক্ট হয়ে গেল, তাও নিজেকে সামলে নিল। সিমি নিশানের গলায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনার এই অ্যাডামস অ্যাপেলটা না আমার খুব সুন্দর লাগে। নিশান ঢোক গিলল। সিমি বুড়ো কুচকে বলল, ঢোক গিলছেন কেন, পানি খাবেন? নিশান ঠান্ডা কণ্ঠে বলল, চুপ থাকো মেয়ে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সিমি এবার নিশানের মুখে হাত দিতেই নিশানের ঠোঁটে শব্দ করে চুমু খেল। এটাকে বেশি বাড়াবাড়ি বলে। নিশান গাড়ি চালানোর পর্যায়ে নেই, এই মেয়ে আজকে তাকে শেষ করে দেবে। নিশান বলল, দেখ ইস্যু, জ্বালাতন করছিস, সয়ে নিচ্ছি, পরে আমি জ্বালাতন করলে না সইতে পারলে সোজা উপরে পাঠিয়ে দেব, চুপ করে বসে থাক। সিমি নিশানের কথায় মুখ ভাঙিয়ে নিজের মতোই দুষ্টুমি করতে লাগতো। একবার বুকে আঁকিবুকি করছে, গলা চুমু খাচ্ছে, হাত বুলাচ্ছে, মুখে মুখে হাত লাগিয়ে হাত বুলাচ্ছে, চুমু খাচ্ছে। এমন করতে করতে হুট করে নিশান গাড়ি থামিয়ে দিল একদম নির্জন একটা জায়গায়, যার দুই পাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। আপাতত এখানে কোনো ঘরবাড়ি নেই, আর না আছে কোনো গাড়ি। নিশান সিমির চোখের দিকে তাকিয়ে স্লো ভয়েসে বলল, আমার অসহ্যকর জ্বালাতন আর সহ্য করে এবার। বলে সিমির মুখের দুই হাত দিয়ে সিমির কোমল ঠোঁটজোড়া নিজের দখলে নিল। সিমির দম বন্ধ হয়ে আসছে, সে হাত পা ছাড়াতে চাচ্ছে, কিন্তু নিশান ওকে শক্তভাবে ধরে রাখছে। সিমির থেকে রেসপন্স পাওয়ার জন্য ঠোঁটে কামড় দিল। সিমি চোখ বন্ধ করে খিঁচে নিল। নিশান আবারও কামড় দিতে সিমি নিজেও রেসপন্স করতে লাগলো। সিমির রেসপন্স নিশানকে পাগল করে দিচ্ছিল। একইভাবে টানা 20 মিনিট পরে ওরা একে অপরকে ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিশান সিমির গলায় মুখ ডোবালো, কামড় বসালো, কানের লতিতে চুমু দিয়ে কামড় দিল। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। নিশান সিমির মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিল, গলায় মুখে মুখ ডোবালো, ঘাড়ের কাছে কামড় দিতে লাগলো। সিমিকে কোলে নিয়ে বাইক থেকে নামলো, নিশাময় কণ্ঠে বলল, রাস্তার পরে কিসিং হয়, ফরজ কাজ না। বলে নিশান সিমিকে কোলে করে জঙ্গলের ভিতর ঢুকে পড়ল। শুকনো পাতার উপরে সিমিকে শুইয়ে দিল। নিশান সিমির কানের কাছে মুখ নিয়ে গিয়ে স্লো ভয়েসে বলল, আমার হার্টবিট তুই, আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন তুই, আমার সর্বসুখের অধিকারী একমাত্র তুই, আমার বেপরোয়া রাজ্যের রানী তুই, আমার সকল উন্মাদনার একমাত্র কারণ তুই ইস্যু। তোকে ছাড়া নিশান তার অস্তিত্ব কল্পনা করতে পারে না। আমার অদ্ভুত ভালোবাসার সঙ্গীও তুই। আমার সাইকো হওয়া তোর জন্য, উন্মাদ হওয়া সব তোর জন্য, আমার এই উন্মাদনা শুধুই তোর জন্য। বলে নিশান সিমির কানের লতিতে চুমু খেলো। সিমির ওড়না খুলে পাশে রেখে দিল। সিমির লজ্জা লাগছে, সে চোখ খিচে বন্ধ করে নিল। নিশান সিমির জামার চেইনে হাত দিতে সিমি বলে উঠল, কি কি করছেন? নিশান হাসকি টোনে বলল, আজকে একটু অবাধ্য হয় জান বাচ্চা, প্রমিস করছি তোকে বেশি ব্যথা দেব না। সয়ে নে আমার পাগলামিগুলো, আগলিয়ে নে আমাকে, আমি আজকে নিয়ন্ত্রণ করতে পারছি না আর নিজেকে। বলেই নিশান সিমির জামার চেইন খুলে দিল।
সিমি লজ্জায় নিশানের বুকে মুখ লুকালো। নিশান সিমির ঠোঁটে শব্দ করে চুমু খেতে লাগলো, গলায় মুখ ডোবালো। ধীরে ধীরে আরো গভীরে যেতে লাগলো। রাত যত গভীর হচ্ছে তেমনি তারা দুজন নিজেদের ঘনিষ্ঠতা গভীর করছে, ডুব দিচ্ছে অতল সমুদ্রের গহ্বরে, যে সাগরে ডুব দিলে মরার সম্ভাবনা নেই। জঙ্গলের ভেতরে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে, ঝিঝি পোকার শব্দ। রাত 2:50। নিশান সিমিকে কোলে নিয়ে বাইকের কাছে গেল। সিমিকে বাইকের সামনে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বাইক স্টার্ট দিল। বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সিমি নিভু নিভু চোখে তাকানোর চেষ্টা করছে, নিশানকে জড়িয়ে ধরে আছে। গায়ে তেমন শক্তি নেই, যেমন তেমন করে ধরে আছে। 3:20-এর দিকে নিশান চৌধুরী ম্যানশনে প্রবেশ করলো। সিমিকে পাজা কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। জিহান আগে থেকে দরজা খুলে রেখেছিল। সে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিল। নিশান সিমিকে কোলে নিয়ে ভেতরে ঢুকতেই জিহান তাড়াতাড়ি নিশানের কাছে আসলো। সিমির দিকে তাকিয়ে তারপর নিশানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে ওর? নিশান সিঁড়ির দিকে যেতে যেতে বলল, যাই হোক, তোর সমস্যা কি? নিজের চরকায় তেল দে। জিহান দরজা লাগিয়ে দৌড়ে নিশানের কাছে এসে বলল, আমার চরকায় নিয়মিতই তেল দিচ্ছি, বাট সিমি অমন করে আছে কেন? ওর কি হয়েছে? নিশান নিজের রুমের সামনে দাঁড়িয়ে জিহানের দিকে ফিরে বলল, ফরজ কাজ করতে গিয়ে বেশি টায়ার্ড হয়ে পড়েছে। বলেই নিশান রুমে ঢুকে গেল। এদিকে জিহান নিশানের কথা শুনে কেসে উঠল। কাশতে কাশতে নিজের রুমে গিয়ে টি টেবিল থাকা পানির জগ থেকে পানি খেলো। বুকে হাত দিয়ে বিড়বিড় করলো, আর একটুর জন্য হাড়টা বের হয়ে আসেনি। শালা মুখে তো একটু লাগাম রাখতে পারত। ছি। জিহান নিজের রুমে দরজা লক করে লাইট অফ করে শুয়ে পড়ল। ঘুম লাগছে প্রচুর। ওই শালার জন্য সে এখনো ঘুমাতে পারেনি। নিশান সিমিকে কোলে নিয়ে একেবারে ওয়াশরুমে ঢুকে গেল। সিমি এখনো জ্ঞানে আছে। জিহানকে বলা নিশানের কথা যেন তাকে লজ্জা দিচ্ছে এবার আরো বেশি। নিশান সিমিকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। ঠান্ডা পানি সিমির গলায় ঘাড়ে পড়তে জ্বালা করতে লাগলো। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। নিশান বলল, জ্বালা করছে? সিমি মাথা উপর নিচ করল। সমস্যা নেই, অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে দেব। বলেই নিশান নিজ হাতে সিমিকে গোসল করিয়ে নিজেও গোসল করে বের হয়ে আসলো। সিমি একটা টাওয়াল জড়িয়ে দাঁড়িয়ে আছে। নিশান কাভার থেকে নিজের একটা সাদা শার্ট বের করে সিমিকে দিয়ে বলল, পরে নে এটা। সিমি শার্ট হাতে নিয়ে নিশানের দিকে তাকালো। নিশান ভুরুকুচকে বলল, কি হলো পর? সিমি মিনমিন সরে বলল, ইয়ে মানে আপনি ওইদিকে ফিরেন। নিশান কুচকানো ভুরুজোড়া নিয়েই বলল, কেন? আমি এটা পরবো সেই জন্য। নিশান বাঁকা হেসে বলল, তো আমি ফিরে থাকলে সমস্যা কোথায়? সিমি মাথা নিচু করে বলল, আমার লজ্জা লাগবে, আপনি সরে যান। নিশান আর কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। সিমি নিশানের দেওয়া শার্ট পরে নিল, যেটা পরে তার যেন আরও বেশি লজ্জা লাগছে। সিমি ধীরে ধীরে বেডের কাছে গেল, ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে লুকিয়ে নিল। 10 মিনিট পরে নিশান রুমে এসে দেখলো সিমি ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে। নিশান একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিল। ফার্স্ট এড বক্স থেকে 2টো ঔষধ আনলো, সাথে অ্যান্টিসেপটিক মলম। নিশান বেডে বসে সিমিকে তুলে ওষুধ দুটো খাইয়ে দিল। সিমি কিছু না বলেই খেয়ে নিল। নিশান এবার অ্যান্টিসেপটিক মলম সিমির ঘাড়ে গলায় লাগালো। চোখ বন্ধ করে সব কিছুই মুখ বুজে সহ্য করে নিল সিমি। তার জ্বালা করছে প্রচুর। নিশান সিমির ঠোঁটেও মলম লাগিয়ে দিল। তারপর সিমিকে বেডে শুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল। মলমটা টেবিলের উপর রেখে লাইট অফ করে সিমিকে নিজের বুকের মাঝে নিয়ে বলল, ঘুমা। সিমি নিশানের বুকের উপর শুয়ে থেকেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল। নিশানও সিমিকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। নিস্তব্ধ শহরে আবারও গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে। মানুষ তাদের নিজেদের কর্মে যাচ্ছে, কেউ কোথাও থেমে নেই। দুবেলা পেটে কিছু দেওয়ার জন্য মানুষ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সময় সকাল 8:10। চৌধুরী বাড়ির সকলে ঘুম থেকে উঠে গিয়েছে। বাড়ির কর্তারা নিজেদের বিজনেসে চলে গিয়েছে। গিন্নিরা বাড়ির টুকিটাকি কাজ করছে। রোজিনা, কিয়া, মেহেরিমা সকলে সেলিনার সাথে কথা বলতে গেলে সে কারোর সাথে হাঁ হুঁ করে নিজের মতো আছে, তাই তারা আর কিছুই বলল না। মিষ্টি নিজেদের বাড়িতে গিয়েছে পরিবারের মানুষের সাথে দেখা করতে। যারা, সামিয়া আর রাত্রি মাত্র একটু হাঁটাহাঁটি করে বাড়ি ফিরল। তাজ আর বিহু স্কুলে গেল একটু আগেই।
শুধু 2 রুমের দরজা এখনো খোলা হয়নি। এক জিহানের রুমের, আরেকটা নিশানের রুমের দরজা এখনো খোলা হয়নি। নিশানের যেন আজ ঘুমই ভাঙছে না, কত বছর পরে শান্তিতে ঘুমাচ্ছে। এদিকে সিমি নিশানের বুকের মাঝে থেকে বারবার কেঁপে উঠছে, শীত লাগছে প্রচুর, কথা বলতে পারছে না, চোখের পাতা ভারী, খুলতেও পারছে না, সারা দেহ কাঁপছে, ঠোঁটও কাঁপছে। সিমির এইভাবে কেঁপে ওঠাতে নিশানের ঘুম ভেঙে গেল। সে সিমির দিকে তাকিয়ে দেখল সিমি কেঁপে কেঁপে উঠছে, তার বুকে আগুনের মতো গরম হয়ে আছে। নিশান দ্রুত সিমির কপালে হাত দিয়ে দেখল আগুনের মতো গরম হয়ে গিয়েছে সিমির শরীর। নিশান দ্রুত উঠেই ওয়াশরুমে থেকে ছোট্ট মগে করে পানি আনলো, নিজের রুমাল এনে পানিতে ভিজিয়ে সিমির কপালে জলপট্টি দিতে লাগলো, ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে জড়িয়ে দিল, এসি অফ করে দিল। সিমি এবার মুখ দিয়ে ওয়াক ওয়াক শব্দ করতে লাগলো। নিশান সিমিকে তুলেই মুখের কাছে পাত্র দিতেই সিমি বমি করে দিল। বমির শেষে যেন আরও নেতিয়ে পড়ল। এভাবে হুট করে জ্বর আসা আর বমি হওয়া যেন নিশানের মনে ভয়ের সৃষ্টি করছে। সে কিছুই বুঝতে পারছে না। নিজের ফোন নিয়ে দ্রুত কল মিলালো জিহানের নাম্বারে। 3-4 বার রিং হতেই জিহান কল রিসিভ করতে নিশান বলে উঠল, 15 মিনিটের ভেতর একজন মহিলা ডাক্তার নিয়ে আমার রুমে আয়। আকপিস হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, ফাস্ট। বলেই নিশান কল কেটে দেয়। এদিকে জিহান ফোনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে উঠে পড়ল। যেমন তেমন করে ফ্রেশ হয়ে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। নিশানের বেঁধে দেওয়া সময়ের মধ্যে জিহান ডাক্তার নিয়ে হাজির হলো। নিশানের রুমে এসে নক করতেই দরজা খুলে দিল। জিহানকে বাইরে দাঁড় করিয়ে ডাক্তারকে ভিতরে ঢুকতে দিল। ডাক্তার বেডে বসে সিমিকে চেক আপ করতে লাগলো। নিশান গম্ভীর মুখ নিয়ে সিমির দিকে তাকিয়ে আছে। সিমির কোনো হুঁশ নেই, কেঁপে কেঁপে উঠছে। ডাক্তার পুরো 5 মিনিট ধরে ভালোভাবে চেক আপ করে নিশানকে প্রশ্ন করলো, ওনাকে কি ওষুধ দিয়েছিলেন মিস্টার চৌধুরী? নিশান গম্ভীর মুখে বলল, ডাক্তার রোগী দেখে রোগ নিরাময় করে ঔষধ দিবেন, পার্সোনাল লাইফ এন্ট্রি নেবেন না। ডাক্তার ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ডাক্তার আমি না আপনি? আমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছি, আপনি না। রোগীর জ্বর এসেছে এটা আমি জানি। আমি তো চাইলে শুধু জ্বরের মেডিসিন দিয়েই কেটে পড়তে পারি, কিন্তু আমার কর্তব্য রোগীকে ভালো চিকিৎসা দেওয়া। রোগীর জ্বর আসছে, আসতেই পারে, কিন্তু আপনি ওকে কী ওষুধ দিয়েছেন আমি ধরতে পারছি। তাই তেরামো না করে বলেন। কষ্ট রোগীর হচ্ছে, আমার কিন্তু হচ্ছে না। ডাক্তারের কথা শুনে নিশান রাগে তিরতির করতে লাগলো। নিজের রাগ সংবরণ করে বলল, বার্থ কন্ট্রোল মেডিসিন দিয়েছিলাম শেষ রাতে। এই বার্থ কন্ট্রোল মেডিসিনটা রোগীর দেহের সাথে ম্যাচ খাচ্ছে না, সেজন্যই জ্বর আসছে। মেবি বমি করেছে হয়তো। নিশান মাথা নাড়ালো। ডাক্তার আবার বলা শুরু করলো, এটা রোগীর জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে আরও বেশি। তাই আশা রাখি দ্বিতীয়বার তাকে এই মেডিসিন দেবেন না। আর রোগী দুর্বল হয়ে আছে, আমি স্যালাইন দিচ্ছি, জ্বরের অ্যান্টিবায়োটিকও দিয়ে যাচ্ছি, বিকেলের ভেতরে সে সুস্থ হয়ে যাবে। বলেই ডাক্তার স্যালাইন টাঙিয়ে দিল। এই মেডিসিনগুলো খাইয়ে দেবেন, আর কোনোদিন ওই মেডিসিন দেবেন না। বলেই ডাক্তার চলে গেল। জিহান গিয়ে আবারও তাকে রেখে আসলো। নিশান সিমির পাশে বসলো, সিমির মুখে হাত দিয়ে কপালে গভীরভাবে চুমু এঁকে দিয়ে বলল, আমি দ্রুত ফিরবো। এসে যদি দেখি বাদরামো করেছিস তাহলে আজকের শাস্তিটা একটু অন্যরকম হবে। বলেই নিশান ওয়াশরুমে ঢুকে গেল, শাওয়ার নিয়ে বের হয়ে আসলো। বাইরে এসে ফর্মাল ড্রেস পরে নিল। জিহানের উদ্দেশ্যে বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল। অফিসে আয় দ্রুত। বলেই নিশান সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে যারাদের বসে থাকতে দেখে নিশান যারাকে উদ্দেশ্য করে বলল, রুমে ইস্যু শুয়ে আছে, ওকে দেখে রাখিস, ওর কিছু হলে কিন্তু তোকেও ছাড়বো না। বলেই নিশান বের হয়ে গেল। সামিয়া ভুরু কুচকে বলল, শালি রুমে কি করছে রে? চল দেখে আসি। বলে তিনজন উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সামিয়া দুঃখ ভরা মনে গাইতে শুরু করলো, ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, ও সে পান খায় মুখ লাল করিয়া, কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ের খবর আনে, আমার খবর আনে না। সামিয়ার গান থামাতে জিহান বলে উঠল, আপনার মতো ক্যারকারানিকে ঘটক দেখতে পায়নি, ইটস ওকে, আমি হেল্প করে দিচ্ছি। বিয়ের প্রস্তাব এইবার দিনে 10টা করে আসবে, একটা বিয়ে করে ফেলেন। বলে জিহান আর না দাঁড়িয়ে হনহন করে বের হয়ে গেল বাড়ি থেকে। এদিকে সামিয়া জিহানের কথা শুনে হাঁ হয়ে গেল। রাত্রিকে বলল, কিরে রাতের নেশা, তোর ওই ভাই কোথা থেকে আমার গান শুনলো? তুই যা জোরে জোরে গাইছিস বাথরুম সিঙ্গার,
তোর গলা রুমে গিয়ে ভাইয়াকে নক করেছে, তাই বাহির হয়ে এসেছে। সামিয়া চোখ ছোট ছোট করে জিহানের যাবার পানে তাকিয়ে বলল, আসছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। শালা জাবেদার ভাতা দেখিস, আমি কালকের মধ্যেই একটা জাবেদাকে ধরে আনবো। যদি নাও পাই তবে একটা বুড়ি নাম জাবেদা বানিয়ে তোর সাথে বিয়ে দিয়ে দেব। যারা হাসি থামিয়ে বলল, হয়েছে হয়েছে, ওইদিকে চল, আমার ভাবিজানের কি অবস্থা দেখে আসি। বলে ওরা তিনজন নিশানের রুমে ঢুকলো। সিমিকে স্যালাইন দিচ্ছে, ব্যাপারটা দেখে তারা ঘাবড়ে গেল। নিশান ভাইকে আবারও সিমিকে মারছে নাকি অন্য কোনো কারণ? এখন সিমি অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরে জিজ্ঞাসা করা যাবে। তাই ওরা তিনজন ল্যাপটপ নিয়ে এসে বেডের এক পাশে বসে মুভি দেখতে লাগলো আর সিমিকে পাহারা দিতে লাগলো।